বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ধারাবাহিক ফ্রি ক্লাসের। আজকে আমরা সিরিজ ও সমান্তর ধারা সংক্রান্ত যে উল্লেখযোগ্য অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে একটি ক্লাস করব। তোমরা যারা লাইভে যোগ দিয়েছো একটু কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর তোমরা তোমাদের এই ক্লাসটি একটু টাইমলাইনে শেয়ার করে দাও, কারণ যেহেতু কম স্টুডেন্ট, যাতে বেশি জন ক্লাসটা দেখতে পারে। এই ক্লাসের পরে আজকের ক্লাস আলোচনার উপর একটি পরীক্ষা হবে, তোমরা সেই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবা। পরিচিত জনদের একটু ট্যাগ করে দিতে পারো অথবা মেনশন করে দাও, যাতে তারাও জয়েন দিতে পারে ক্লাসটিতে। আমরা এখন এই ক্লাসটি শুরু করব। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাস আসলে আমরা প্র্যাকটিস করব, অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা শেখার চেষ্টা করব। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। আমরা প্রথমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটু মানবন্টনটা আবার একটু মনে করিয়ে দিচ্ছি। এই হচ্ছে মানবন্টন। এই অনুযায়ী ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা মানে অলরেডি এটা প্রকাশ হয়েছে। সেখানে খেয়াল করে দেখো, বি ইউনিট এবং ইউনিটে তোমাদের যারা সায়েন্স আর্টস কমার্স থেকে পরীক্ষা দিবা সবাইকেই কিন্তু সাধারণ গণিত 15 মার্কের উত্তর করতে হবে। তো আজকে আমরা যে টপিকের ক্লাস করবো সেটি হচ্ছে আমাদের ধারা বা সিরিজ সংক্রান্ত ক্লাস, অর্থাৎ সিরিজ সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষা আসে এই বিষয়ে আমরা একটি ক্লাস করব। আচ্ছা, প্রথমেই স্ক্রিনে তা দেখা যাচ্ছে, একটু সবাই একটু রিডিং পড়ে নাও। আচ্ছা, এখানে দেখো বলা হচ্ছে যে সিরিজ বিষয়ক টপিক মূলত কতগুলো সংখ্যা বা সারি কোনো বিশেষ নিয়ম অনুসারে সাজানো থাকে। এই নিয়মগুলো সংখ্যা সারির শেষ সংখ্যাটি কত হবে তা বের করতে হয়। প্রাথমিক কিছু নিয়ম আছে যেটার উপর বেস করে আসলে এই ধরনের অঙ্কগুলো আমরা শিখতে পারি। যেমন গণিতক সংখ্যার সিরিজ হতে পারে 7 একে 7, 7 দুগুণে 14, 3 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35। মৌলিক সংখ্যার সিরিজ হতে পারে, যেমন আমরা এই যে মৌলিক সংখ্যাগুলো দেখতেছি এখানে
মৌলিক সংখ্যার সাথে যোগ বিয়োগ করে কিন্তু সিরিজ তৈরি হতে পারে। যেমন আমরা দেখি যখন একটা সিরিজ কিন্তু অনেকভাবে হতে পারে, যেমন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করে হতে পারে, বিয়োগ করে হতে পারে, গুণ করে হতে পারে, ভাগ করে হতে পারে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সংখ্যার বর্গ করে সিরিজ তৈরি হতে পারে, 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ। সংখ্যার ঘন করে সিরিজ তৈরি হতে পারে। প্রথম ও দ্বিতীয় সংখ্যা যোগ করে সিরিজ তৈরি হতে পারে। এই প্রথম ও দ্বিতীয় বলতে যে 1 আর 1 কত 2, 1 আর 2 কত 3, 2 আর 3 5, 3 আর 5 8, 8 5 21, এরকম আর কি। আবার প্রথম ও দ্বিতীয় সংখ্যা ভিন্ন সিরিজ তৈরি করতে পারে। যেমন এখানে সাথে সাথে 6 সম্পর্ক, দেন 5, দেন হচ্ছে 4, দেন কত হবে এটা বের করা। আর 3 তিরিকা 9, 3 9 27, 27কে 3 দিয়ে গুণ করলে 81। এরকম একটা সম্পর্ক আমরা দেখি সিরিজের অঙ্কগুলোর ক্ষেত্রে। তোমরা অনেকেই পারো, এই বিষয়ে তোমাদের ধারণা আছে। তা আমরা কিছু সিরিজ এখন একটু প্র্যাকটিস করব। স্ক্রিনে কিছু সিরিজ দেখা যাচ্ছে, আমরা একটু দেখি ট্রিক্সটা কি আর কি, কিভাবে এগুলো আমরা সমাধান করতে পারি। পার্থক্য দেখুন সমান কিনা, অর্থাৎ পার্থক্যগুলো সমান কিনা এই জিনিসটা আমাদের বিবেচনা করতে হবে। এখানে আমরা দেখতে শুধু বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে অপর সংখ্যার কিন্তু পার্থক্য আছে মাত্র 2 করে, ঠিক আছে। অর্থাৎ 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, অর্থাৎ তারপরে কত হতে পারে 11 হতে পারে। পার্থক্য ক্রমান্বয়ে বাড়ছে কিনা, এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন সবাই, এখানে হচ্ছে পার্থক্য 2, এই যে 1 এর পরে 3 হয়েছে যে 2 বাড়ছে, 3 এর পরে 7 হয়েছে 4 বাড়ছে, 4 এর পর 15 হয়েছে এখানে কিন্তু 8 বাড়ছে, 15 পর 31 এখানে কিন্তু 16 বাড়ছে। তার মানে অবশ্যই এইটার সাথে আমাকে কি যোগ করতে হবে 32, কারণ এই যে পার্থক্যগুলো কিন্তু আমার দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 31 আর 32 যোগ করলে কিন্তু 63, এটা কিন্তু হবে আমাদের আনসার। এগুলো একদম বেসিক নিয়ম আমরা দেখতেছি। তারপরে পরপর দুইটি সংখ্যার যোগফল তৃতীয়টির সমান কিনা, এখানে খেয়াল করলে দেখবেন 1 আর 2 কত 3, 2 আর 3 কত 5, 3 আর 5 কত 8, 5 আর 8 কত 13, অর্থাৎ মানে পরপর দুই পদের যোগফল পরবর্তী পদ প্রতিটির বর্গে মান আছে কিনা। এখানে জাস্ট সিম্পলি বর্গ, যেমন 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 4, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36। বিজোড় সংখ্যার বর্গ কিনা, অর্থাৎ শুধু বিজোড় সংখ্যার বর্গ, অর্থাৎ 7 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ 9 এর বর্গ 81। দ্বিগুণ হিসাবে বাড়ছে কিনা, এই যে এটা আসলে একই রকম। এখানে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, অর্থাৎ একটা গুণোত্তর ধারা আর কি। তারপরে গুণোত্তর ধারা, এই যে এটাও অনেকটা এটার মতো, এটা যেমন 2 দিয়ে গুণ, এটা হচ্ছে 3 দিয়ে গুণ, ঠিক আছে, এটা 3, অর্থাৎ এটা হবে কত 81। এখানে দুইটা আলাদা নিয়ম আছে, প্রথমে বাড়ে পরে কমে, আবার বাড়ে কমে কিনা এটা একটা খেয়াল করতে হবে। আর শুধু অক্ষর থাকলে অক্ষরের মানগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা, এই পেজটা একটু আমরা আলোচনা করলাম সংক্ষেপে। তোমরা একটু কমেন্টে আমাকে ডান লিখে দাও যারা এই পেজের যে বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা সেটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, এইটাতে হয়তো বা কয়েকজনের সমস্যা হতে পারে। এইটাতে জাস্ট খেয়াল করো, 1 এবং 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 3 এবং 7 এর মধ্যে পার্থক্য 4, 7 এবং 15 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8, 15 আর 31 এর মধ্যে পার্থক্য 16। তাহলে এই পার্থক্যগুলো যেহেতু দ্বিগুণ হচ্ছে, তার মানে 31 সাথে এই 16-র দ্বিগুণ অর্থাৎ 32 যোগ করলে 63 হবে আমাদের আনসার। আমরা সামনেও এগুলো প্র্যাকটিস করব, সমস্যা নেই, তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটু কাজ দিচ্ছি। কাজটা হচ্ছে এইখানে মোট 7টা ধারা আছে, তোমাদের সবার কাজ হবে এই ধারাগুলার উত্তরও কিন্তু পাশে দিয়ে দেওয়া আছে, কিন্তু তোমরা উত্তর দেখবা না, তোমরা আগে নিজেরা চেষ্টা করবা, করে কমেন্ট করবা, পরে মিলিয়ে নিবা। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, প্রত্যেকে এই 7টা যে ধারা এটার উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করবা এখনই। এগুলো কিন্তু একদম সহজ, আমরা বেসিকগুলো শিখবো, তারপর আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাব। তো তোমরা যারা এই টপিকে দুর্বলতা আছে তারা এখন এইগুলো একটু নিজেরা একটু চেষ্টা করবা, ঠিক আছে।
সবাই দেখো প্রত্যেকটা বুঝতে পেরেছো কিনা। ওকে, আশা করি সবাই পেরেছো তোমরা। আমরা একটু মিলিয়ে নিচ্ছি। দেখো এখানে 1 আর 1 কত 2, 1 আর 2 3, 2 আর 3 হচ্ছে 5, 3 আর 5 কত 8, 5 আর 8, 8 আর 5 যদি আমরা যোগ করি তাহলে এটা কিন্তু 13 হবে। তার মানে এই 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 ধারাটার একটা নাম আছে, ধারাটার নাম মনে রাখবে তোমরা, ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারা, ঠিক আছে। আর এখানে দেখো বর্গ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ, 4 এর বর্গ, দেন হচ্ছে 5 এর বর্গ হবে। এখানে দেখো বলা হচ্ছে 1 এর বর্গ, 3 এর বর্গ, 5 এর বর্গ, 7 এর বর্গ, 9 এর বর্গ, তারপরে 11, অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ। এটা যদি খেয়াল করো 3, 3 এর বর্গ, তারপরে কত আছে 6 এর বর্গ, তারপরে আছে 9 এর বর্গ, তারপরে 12 এর বর্গ, এরপর আসলে 15 এর বর্গ হওয়া উচিত। আর এইটা যদি খেয়াল করো তোমরা, দেখো এখানে 2 পার্থক্য, এখানে 3, এখানে 4, এখানে 5, তাহলে অবশ্যই 6 হবে পার্থক্য। তাহলে 15 আর 6 যোগ করলে 21। আর এইটাতে খেয়াল করলে এখানে দেখো কত আছে পার্থক্য, 14। এরপরে তুমি পার্থক্য দেখবা 18, এরপরে পার্থক্য তুমি দেখবা 22, অর্থাৎ এই যে পার্থক্যগুলা এগুলা কিন্তু 4 করে বাড়তেছে, তাই না? তাহলে 22-এর সাথে আমি যদি 26 যোগ করি, অর্থাৎ 4 যোগ করি, 26 হবে। তাহলে 73 আর 26 হবে আমার 99। আর এইটা তুমি খেয়াল করলে 1-এর সাথে 3 গুণ করলে 3, 3-এর সাথে 3 গুণ করলে 9, 9-এর সাথে 3 গুণ করলে 27, দেন 27-এর সাথে 3 গুণ করলে 81, অর্থাৎ আনসার হবে কিন্তু 9। আচ্ছা, যাদের হয়ে গেছে তোমরা একটু কমেন্টে রেসপন্স করো, তাহলে আমি পরবর্তী অংশে চলে যাব। খুবই সহজ এগুলা, জাস্ট বেসিকটা ডেভেলপ হলে আমরা একটু কঠিন প্রশ্নগুলো এখন প্র্যাকটিস করব। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, এইখানে সমান্তর ধারা সম্পর্কে কিছু কথাবার্তা বলা আছে, একটু একবার রিডিং পড়ো তোমরা। দেখো এখানে বলা হচ্ছে, যে ধারার পদগুলো যোগাকারে বৃদ্ধি বা হ্রাস পায় তাকে যোগাত্তর বা সমান্তর ধারা বলে। যেমন ধরো, মানে পার্থক্যটা একই থাকবে, অর্থাৎ গুণিতক আকারে বাড়বে। আর এটার বৈশিষ্ট্য কি হবে, পরপর দুটি পদের বিয়োগফল সর্বদা সমান থাকবে। আরেকটা জিনিস মনে রাখবা, প্রথম আর তৃতীয় পদ যোগ করলে আর দ্বিতীয় পদকে যদি তুমি 2 দিয়ে গুণ করো সমান হবে। এটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। আর এইগুলা বের করার জন্য দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। দেখো খুব ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র মনে রাখবা। প্রথম পদকে বলা হবে এ, আর সাধারণ অন্তরকে বলা হবে ডি। এখন শেষ পদ সবসময় মনে রাখবা, এনতম পদ মানে হচ্ছে শেষ পদ। এখন এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এইখানে এ হচ্ছে প্রথম পদ, আর এই এন এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে তোমার, আর ডি হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ দুইটা পদের মধ্যে যে পার্থক্য। এটা হচ্ছে এনতম পদ, অর্থাৎ কততম পদ যদি প্রশ্ন করে তখন এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আর এনতম পদের সমষ্টি যখন সাম বের করতে হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এছাড়া আরো কিছু আমরা সূত্র শিখবো অঙ্ক করার সুবিধার্থে কিছুক্ষণ পরে। তো জাস্ট তোমরা হচ্ছে এই দুইটা জিনিস একটু মনে রাখবা, এই দুইটা দিয়ে তোমরা সমান্তর ধারার প্রায় সব অঙ্কগুলাই সমাধান করতে পারবা।
আচ্ছা, আশা করি তোমরা এই সূত্রগুলো সম্পর্কে তোমরা আগে থেকে অবগত আছো। আচ্ছা, এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, কারণ এই সূত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে আর তোমার এই ধরনের ধারার অঙ্ক বা এই ধরনের অঙ্কে তোমার আর কোনো প্রবলেম হবে না। যেমন দেখো, পদ সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা বের করার সূত্র মনে রাখবা, শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে আর সাধারণ অন্তর দিয়ে ভাগ, যোগ হচ্ছে 1, এটা হচ্ছে ফর্মুলা। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় 1 থেকে 100 পর্যন্ত 3 ধারা বিভাজ্য সংখ্যা কয়টি, তখন তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। এটা আমরা একটু পর অঙ্কে শিখবো। আর যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি হয় তাহলে এনতম পদ, এটাও কিন্তু পদ সংখ্যার একটা ফর্মুলা। এইখানে পদ সংখ্যা হচ্ছে কয়টি পদ এটা বের করতে পারবা, আর এটা দিয়ে বের করতে পারবা ধরো 10তম পদটা কত হবে, অথবা মনে করো 15তম পদটা কত হবে, এইটা আমরা এই প্রশ্ন দিয়ে বের করতে পারবো এই সূত্র দিয়ে। আর এই সূত্র দিয়ে কি বের করতে পারবো, কয়টা পদ আছে, ধরো 1 থেকে 100 পর্যন্ত কয়টা পদ আছে, 3 ধারা বিভাজ্য, 4 ধারা বিভাজ্য অথবা 7 ধারা বিভাজ্য, সেটা আমরা এটা দিয়ে করতে পারবো। আর যদি প্রশ্ন করা হয় 13তম পদ কত, 15তম পদ কত, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আর যদি সমষ্টি চায় যে 13টি পদের সমষ্টি কত, তাহলে আবার এই সূত্র। ঠিক আছে। এছাড়া যদি সমান্তর ধারা হয় অর্থাৎ একটা পদের সাথে আরেকটা পদের পার্থক্য সমান হয়, তখন তুমি গড় বের করতে এই সূত্রটা ব্যবহার করতে পারবা। আমরা একটু পর অঙ্ক প্র্যাকটিস করব, সমস্যা নেই তোমাদের, জাস্ট সূত্রটা দেখে রাখো, অঙ্কগুলো করলে তোমরা সহজেই বুঝতে পারবা। এটা হচ্ছে গড় বের করার ফর্মুলা, অর্থাৎ প্রথম আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে। আর এটা হচ্ছে পদ যোগফল বের করার ফর্মুলা, অর্থাৎ এই গড়ের সাথে পদ সংখ্যাটা গুণ হবে। একটি স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, অথবা খাতায় লিখে নিতে পারো এখনই। আচ্ছা, আমরা পরবর্তী যে আরো কিছু সূত্র আছে সেগুলো এখন একটু দেখব। এই সূত্রগুলো কিন্তু সরাসরি পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে, অর্থাৎ এই ফর্মুলাগুলা তোমরা একদম মেমোরাইজ রাখবা। এখানে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n × n + y / 2, বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। আর এখানে n বলতে এই যে শেষ পদ যেটা, সেটাকে আমরা n বলতেছি, অর্থাৎ শেষ পদের মানটা n এর পরিবর্তে বসালে তুমি আনসারটা পাবা। তবে তোমরা যদি ফর্মুলাটা মনে রাখতে পারো, পরীক্ষায় কিন্তু ফর্মুলাটা আসতে পারে, অথবা ফর্মুলার পরিবর্তে অঙ্ক আকারও কিন্তু আসতে পারে, দুইটা জিনিসই তোমার মনে রাখতে হবে। আর এই যে দুইটা দেখো, এই দুইটা একটু ইম্পর্টেন্ট আছে। যেমন বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বললে n স্কোয়ার, অর্থাৎ যে কয়টা পদ আছে তার উপরে যদি স্কোয়ার করো তাহলে কিন্তু তুমি বিজোড় সংখ্যার সমষ্টিটা পেয়ে যাবা। আর জোড় সংখ্যক যদি হয়, অর্থাৎ এই সংখ্যাগুলো যদি জোড় হয়, তাহলে সূত্রটা হবে n × n + 1, অর্থাৎ এই n এর জায়গায় মানটা বসালে তুমি সূত্রটা যে অ্যাকচুয়াল মানটা আসবে সেটা তুমি জানতে পারবা। তার মানে এই দুইটা ফর্মুলাটা তোমরা আলাদাভাবে একটু নোট করে রাখো, আর এই তিনটা কিন্তু সরাসরি মুখস্থ করতে হবে। সূত্রগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সবাই কিন্তু সূত্রগুলো অবশ্যই মেমোরাইজ করবা। আচ্ছা, এটা হচ্ছে গুণোত্তর ধারার ফর্মুলা। যদিও গুণোত্তর ধারা ওইভাবে পরীক্ষাতে মানে আসে না, যদিও আসে সেটা তোমরা যদি কেউ পড়তে চাও, তোমরা অবশ্যই 9-10-এর বইটাতে যে ফর্মুলাগুলো বা যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ভালো করে শিখবা। কারণ আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নবম ও দশম শ্রেণীর বই থেকে আসলে এই ধারা সংক্রান্ত প্রশ্নগুলো দিয়ে থাকে, হুবহু ওই বই থেকে তোমরা কমন পাবা। যদি কেউ খুব ভালো শিখতে চাও বা একদম মার্কস ছাড়তে চাও না যে আমার সব জানতে হবে, তারা কিন্তু ওই যে 9-10-এর বই থেকে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা দুটো চ্যাপ্টার কিন্তু ভালো করে একটু দেখে নিবা। জাস্ট সূত্রটা একটু দেখে রাখো, আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো না এখন।
আচ্ছা, আমরা এখন অঙ্ক শুরু করব। তোমাদের জন্য প্রথমে একটা অঙ্ক দেখো, বলা হচ্ছে 1 + 5 + 9 ... +81, অর্থাৎ 1 থেকে 81 পর্যন্ত। এখানে দেখো প্রত্যেকটা পদের সাথে পার্থক্য হচ্ছে 4 4 করে ইনক্রিজ হয়েছে। এই সংখ্যাগুলোর গড় কত এটা তোমাকে বের করতে হবে। একটু দেখো তো সবার আগে কি কমেন্ট করতে পারো, আনসারটা কত হতে পারে। সমষ্টি এবং যোগফল নির্ণয়ের সূত্র একই। আমরা এখানে কয়েকটা সূত্র দেখিয়েছি, যে কোনো যেটা সহজ মনে হবে সেটা ব্যবহার করা যাবে অঙ্কে, কোনো সমস্যা নেই। খেয়াল করো, এটা একটা সমান্তর ধারা, অর্থাৎ এই যে কিভাবে বুঝবা, দেখো পার্থক্য 4, দুইটা পদের পার্থক্য যেহেতু সমান, তার মানে 4 4 ইনক্রিজ হবে। এরকম সমান্তর ধারার গড় বের করে একটা সহজ ফর্মুলা হচ্ছে, মনে রাখবা। এখন আমি সূত্রটা লিখে দিব, আর কখনই যাতে না ভুলো তোমরা। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। জাস্ট সিম্পলি এই ফর্মুলাটা মনে রাখলে হবে, অর্থাৎ প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা কত, অথবা শেষ পদ বলতে পারো 81 ভাগ হচ্ছে 2। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 41। যারা 41 কমেন্ট করেছো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন সমাধান করি, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। আচ্ছা, এইখানে দেখো ধারাবাহিকভাবে কিছু প্রশ্ন এখানে আছে, জাস্ট আমি একটু করে দিচ্ছি, তোমরা সবাই একটু মিলিয়ে নিবা। দেখো, যখন সমান্তর ধারা অথবা ক্রমিক সংখ্যা হবে তখন গড় বের করার সূত্র হচ্ছে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ। জাস্ট এটা মনে রাখবা, প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো বলছে 1 হতে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে প্রথম জোড় সংখ্যা 2, এখানে কিন্তু 1 হবে না, কারণ 1 কি জোড়? জোড় না, কিন্তু তোমাকে জোড় থেকে শুরু করতে হবে। শেষ পদ হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 102 ভাগ 2 সমান সমান 51। এটা দেখো বলা হচ্ছে 1 হতে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে প্রথম বিজোড় সংখ্যা 1, শেষ বিজোড় সংখ্যা হচ্ছে 99 ভাগ হচ্ছে 2, অর্থাৎ 100 ভাগ 2 সমান সমান 50। 15 থেকে 75 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, অর্থাৎ 15। এখানে কিন্তু জোড় বিজোড় কিছু বলেনি, এর জন্য আমরা সব সংখ্যাই নিতে পারবো। খেয়াল রাখবা, জোড় বিজোড় বললে কিন্তু তখন জোড় বিজোড় গুলা কি নিবা তুমি। যেমন এখানে আমি 100 না লিখে কিন্তু 99 লিখছি, অর্থাৎ 45। এই তিনটা প্রশ্ন উত্তরগুলো যারা বুঝেছো তারা একটু কমেন্টে জানাও। 2 3 4 দেখো সবাই বুঝতে পেরেছো কিনা। জাস্ট সিম্পলি মনে রাখতে হবে, প্রথম পদ আর শেষ পদ যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। কখন এই সূত্রটা ব্যবহার করব? যখন যেটা সমান্তর ধারা অথবা ক্রমিক সংখ্যা হবে, এবং মানে একটা পদের সাথে আরেকটা পদের পার্থক্যগুলো সমান থাকবে। ওকে, এইবার দেখো এতক্ষণ তো শিখলাম গড়, এখন শিখবো হচ্ছে যোগফল। দেখো ওই যে গড়ের যে সূত্রটা ছিল তার সাথে একটু এক্সটেন্ড করব নিয়মটা। দেখো এখন কিন্তু চাচ্ছে সমষ্টি, অর্থাৎ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। দেখো এই পর্যন্ত কিন্তু আমরা কি পেয়েছিলাম? গড়। এইটার সাথে তুমি জাস্ট এখন পদ সংখ্যাটা গুণ করে দিবা। পদ সংখ্যা বের করার আলাদা নিয়ম আছে, তো ওইটা না, আমরা এটা মুখে মুখে করতে পারবো, সমস্যা নেই। দেখো প্রশ্নে বলা হচ্ছে 1 হতে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত। দেখো প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা এখানে জোড় বিজোড় বলে নেই, অর্থাৎ শেষ সংখ্যা হবে কত? 100 ভাগ হচ্ছে 2। আচ্ছা বলো তো 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা, অর্থাৎ কয়টা সংখ্যা আছে? সংখ্যা আছে কিন্তু এখানে 100টা, অর্থাৎ এখানে কত হবে? 101 গুণ 50।
অর্থাৎ 5050, এটা হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে একটা জিনিস একটু মনে রাখো, কখনো যদি শুধু জোড় বা বিজোড় বলে তখন পদ সংখ্যাটা অর্ধেক দিবা। দেখো 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা 100টা। যদি জোড় সংখ্যা বলতো তাহলে এখানে ব্যবহার করবা 50, যদি বিজোড় সংখ্যা বলে তাহলেও কিন্তু 50, কারণ আমরা জানি যে কোনো সংখ্যাগুলোর মধ্যে অর্ধেক জোড় এবং অর্ধেক বিজোড় থাকে। তাহলে সমষ্টির সূত্র কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা, এটা হচ্ছে সমষ্টির সূত্র, অর্থাৎ সাম বের করার ফর্মুলা। আচ্ছা, এখন তোমাদের কাজ হবে 6 এবং 7 নাম্বার এই দুটা প্রশ্নের উত্তর কমেন্টে সবার আগে আনসার করা। যারা ভালো পারো তারা সবার আগে উত্তরটি কমেন্ট করো। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা দেখো, বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা সমূহের যোগফল কত, অর্থাৎ প্রথম জোড় সংখ্যা 2, শেষ জোড় সংখ্যা হচ্ছে 100 ভাগ হচ্ছে 2। শুধু জোড় সংখ্যা কয়টা হবে? শুধু জোড় সংখ্যা কিন্তু হবে এখানে অর্ধেক, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত অর্ধেক জোড় সংখ্যা, তার মানে 50 হবে কিন্তু এখানে। এই জিনিসটি একটু তোমরা মনে রাখবা। তার মানে এই 102কে আমি যদি এখন 25 দিয়ে গুণ করি তাহলে এখানে হবে 25250। আর এখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা সমূহের যোগফল কত, অর্থাৎ 1 + 99 ডিভাইড বাই 2। মনে রাখবা এখানেও কিন্তু অর্ধেক, পদ সংখ্যাটা কি হবে? অর্ধেক। জোড় বিজোড় বললে পদ সংখ্যা হবে অর্ধেক। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যার সমষ্টি বোঝান তখন কত হয়েছিল? 5050। খেয়াল করো, শুধু জোড় কত? 2550। শুধু বিজোড় কত? 250। অর্থাৎ এই দুটার যোগফল কিন্তু 5500 হয়। তাহলে তোমরা এখন থেকে মনে রাখবা 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যা বললে এটা হবে আনসার, শুধু যদি জোড় বলে তাহলে এটা হবে আনসার, বিজোড় বলে কিন্তু এটা হবে। এই জিনিস যদি মনে রাখতে পারো তাহলে পরীক্ষা কিন্তু তোমার সময়টা কিন্তু বেঁচে গেল, অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষা অনেক কুইক কিন্তু তুমি আনসার করতে পারবা। এবং বিশেষ করে বি, সি বা অন্যান্য ইউনিটে যেখানে আইকিউ থেকে প্রশ্ন আসে বা ম্যাথ থেকে প্রশ্ন আসে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো, এই 3টা প্রশ্ন অর্থাৎ 5, 6, 7 খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এই 5, 6, 7 3টা প্রশ্নের আনসার, ঠিক আছে? তোমরা যদি মুখস্থ করে ফেলো আজকেই তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আর এইভাবে ক্যালকুলেশন করারও প্রয়োজন হলো না। আচ্ছা, এখন আমরা দেখো একটু দেখো প্রশ্নটা আগের মতোই কিন্তু এখানে প্লাস সাইন দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবা, এই যে এইভাবে দেওয়া আর হচ্ছে ওই যে সমষ্টি আকারে বলা একই কথা। অর্থাৎ 8 নম্বর প্রশ্নটা আমাদের সেম নিয়মই হবে, প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ। এখানে দেখো 1 2 3 4 অর্থাৎ জোড় বিজোড় সব আছে। এখানে পদ সংখ্যা হবে 99, ক্যালকুলেশন করলে তুমি দেখবা 4950 আসবে। আর এইটা দেখো, এটা 1 থেকে 50 পর্যন্ত সকল পদের কথা বলছে। এটা তোমাদের দায়িত্ব এটা বের করা। তোমরা একটু 9 নম্বর প্রশ্ন আনসারটা তোমরা সবাই একটু কমেন্টে জানাও। আমি 8 নম্বরটা করে দিয়েছি, এটা হবে 4950। এটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এইসব প্রশ্নগুলাই কিন্তু আসে পরীক্ষায়।
তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং দেখা যাচ্ছে? একটু কমেন্টে জানিও তো। ওকে, অনেকেই সঠিক উত্তর কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদের। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা আরেকবার একটু দেখি। দেখো, এটা একটা জিনিস খেয়াল রাখবা, শুধু জোর বিজোর বলে কিনা এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা একটু পর আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সমাধান করব। এখানে পদ সংখ্যা কিন্তু তোমার 85 হবে, অর্থাৎ এইটার সাথে তুমি 25, এখানে কত হয় 51 এর সাথে তোমার 25 গুণ করতে হবে। গুণ করলে 1275 অর্থাৎ 1275, এইটা হবে আমাদের সঠিক উত্তর। অলরেডি অনেকেই সঠিক উত্তর কমেন্ট করেছো, তোমাদের ধন্যবাদ। হ্যাঁ, এবার আমরা তাহলে আরেকটু কঠিন প্রশ্নে যাই। আচ্ছা, এবার 10 নাম্বারটা খুব দ্রুত গতিতে একটু কমেন্টে জানাও তো কি হবে আনসার। আমি একটু করে দিচ্ছি, 1 প্লাস 51। আচ্ছা, এইখানে একটু কারেকশন হবে প্রশ্নটা। কারেকশনটা হলো, এটাকে আমি একটু 3, আচ্ছা যা আছে তাই বের করো, সমস্যা নেই। দেখো তো, এটা আসলে বিজোড় সংখ্যা দিতে চাচ্ছিলাম, যাই হোক যেহেতু প্রশ্নে জোর দেওয়া আছে সমস্যা নেই। প্রশ্নে অপশনে কিন্তু উত্তরটা নেই, তোমাদের কিন্তু উত্তরটা বের করে কমেন্টে আমাকে জানাতে হবে। 10 নম্বরটা অপশনে কিন্তু উত্তরটা নেই, এই প্রশ্নের আনসারটা কিন্তু আমাদের উত্তরে নেই, তোমাদের সঠিক উত্তরটা কমেন্টে জানাতে হবে। আমি সেটাই যে এইখানে বসায় দিব। হ্যাঁ, সবার আগে আয়েশা হুসাইন তন্নি সঠিক উত্তর দিয়েছে, উত্তর হবে আসলে 1326। তোমরা একটু মিলিয়ে নাও, এখানে পদ সংখ্যা হবে 51। আমি যদি শুধু বিজোড় সংখ্যা দিতাম তাহলে আনসার হইতো এইটা, মানে এগুলো যদি বিজোড় সংখ্যা হইতো, যেহেতু জোড় বিজোড় দুইটা আছে তাহলে আনসার হবে এইটা। এটা ক্যালকুলেশন করলে তুমি 1326 পাবা। অনেকেই সঠিক উত্তর কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদের। অনেকেই করেছো, যেমন আমরা দেখতেছি আয়েশা হুসাইন তন্নি, ওয়াসিম আকরাম, মোহাম্মদ মীর নুর নবী, এরপরে লিজা আক্তার, এমডি আলামিন, মোহাম্মদ আলামিন ইসলাম, নিশাত আঞ্জুম, সবাই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তোমরা এবার বলো তো আমাকে, এই 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হতে পারে? ক্লাসের শুরুতে কিন্তু আমি সূত্র মনে রাখতে বলেছিলাম যে বিজোড় সংখ্যা সমষ্টি বের করার কিন্তু একটা ফর্মুলা আমি তোমাদের এখানে দিয়েছিলাম আলাদাভাবে, সেটা কি তোমাদের মনে আছে? অর্থাৎ এখানে যে 4টা ফর্মুলা আছে 4টা জিনিসের জন্য, এর মধ্যে বিজোড় সংখ্যা বের করার ফর্মুলা কোনটা? হ্যাঁ, আসলে সঠিক উত্তর হবে ডি নাম্বারটা, অর্থাৎ এন স্কোয়ার। মনে রাখবা, কোনো একটা ধারার মধ্যে যে কয়টা বিজোড় সংখ্যা থাকে তার উপরে স্কোয়ার করলে সমষ্টি পাওয়া যায়। জাস্ট সিম্পল একটা চেক করি, মনে করো 1, 3, 5 আর 7, ধরো এই কয়টা সংখ্যার আমার সমষ্টি বের করা দরকার। দেখো যোগ করো তো কয়টা কত হয়।
4 আর 5 কত 9, 9 আর 7 কত 16। দেখো তো এটা কয়টা বিজোড় সংখ্যা আছে? 4টা। তাহলে এই 4 এর স্কয়ার দাও কত হবে? 16। তার মানে বিজোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে n স্কয়ার। n এখানে হচ্ছে বিজোড় সংখ্যার যে মানে পদ সংখ্যা যেটা অ্যাকচুয়ালি সেটাই হবে n এর মান। সেই n কি স্কয়ার করলে আমরা বিজোড়, এখানে খেয়াল করে যে 1 3 5 এটা দেখেই তোমাকে বুঝতে হবে এটা একটা বিজোড় সংখ্যার ধারা। আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা। আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাচ্ছি। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, বলতেছে যে 5 + 8 + 11 + 14 ধারাটির কোন পদ 302 হবে? উল্লেখ্য আমরা এখন ক্লাস করতেছি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং ই ইউনিটে যে ধরনের বাংলা ভাষার ম্যাথ আসে সেটার উপর একটা ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের সিরিজ গ্রুপের নিয়মিত পরীক্ষা এবং ক্লাস হচ্ছে। তোমরা যদি এগুলাতে জয়েন থাকতে চাও তাহলে গ্রুপে আমার আপডেটগুলো খেয়াল রাখবা। পাশাপাশি আমি 20টি কিন্তু পরীক্ষা নিচ্ছি টপিক ভিত্তিক সবার জন্য ফ্রিতেই। আজকে 11 নং পরীক্ষা আছে, অর্থাৎ এই ক্লাসের পরে রাত 10টায় এই গ্রুপে, যেই গ্রুপে ক্লাসটি হচ্ছে, তোমরা একটি প্রশ্ন পাবা গুগল ডক্স ফর্মে 20 মার্কের। সবাই পরীক্ষাটা অংশগ্রহণ করবা, ক্লাসটা যারা করবা তারা পরীক্ষাতে কিন্তু ভালো করবা। পাশাপাশি যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাথের প্রস্তুতি নিতে চাও তারা আমাকে ইনবক্স করলে আমার যে পেইড ব্যাচের কোর্স বিস্তারিত আমি জানাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা ক্লাসটি একটু শেয়ার করে দিতে পারো। ওকে, অলরেডি আলামিন হোসেন কমেন্ট করেছে, আমাদের আলামিন ইসলাম। আমরা দেখি আসলে তোমাদের মনে আছে কিনা, শুরুতে কিন্তু বলেছিলাম যে n তম পদের একটা ফর্মুলা হচ্ছে আমাদের a + n - 1 * d। এইখানে একটা জিনিস খেয়াল করো, a মানে মনে রাখবা প্রথম পদ, আর d মানে হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ এক পদ থেকে আরেক পদের পার্থক্য। তাহলে এখানে n তম পদ বলতে কিন্তু আমরা বুঝবো 302তম পদের মান কত সেটা আমাদের বের করতে হবে। মানে 302তমটা কততম পদ এটা আমাদের জানতে হবে, অর্থাৎ এই n তম পদের ভ্যালু হচ্ছে এখানে 302, a মানে হচ্ছে 5, এই n এর মান আমার বের করতে হবে, আর d মানে ডিফারেন্স, অর্থাৎ দুইটা পদের মধ্যে পার্থক্যটা। এখানে পার্থক্য কত আছে দেখো, 5 থেকে 8 অর্থাৎ 3। তাহলে 5 প্লাস এই n তো বের করবো আমি, তাই না? আচ্ছা, এটা কেটে দেই, n এর সাথে 3 গুণ করলে 3n - 3। এখানে একটা জিনিস খেয়াল করো, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, এই দুইটা আমি এই পাশে, আচ্ছা এখানে যেহেতু লিখে ফেলেছি তাহলে এখন একটু ঘুরায় লিখি, 3n = 302 - 2 সমান কত হয় 300। তার মানে n এর মান কিন্তু তোমার 300/3 100। তার মানে এই ধারাটার 100তম পদের ভ্যালু হচ্ছে 302। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা সবার ক্লিয়ার। যারা আমার আগে উত্তর কমেন্ট করেছে তোমাদের ধন্যবাদ। ওকে, আমরা 12 নম্বর অঙ্কটার সমাধান করলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 13 নম্বর। আচ্ছা বলো তো, এই প্রশ্নটা তোমাদের কাজ, সবার আগে আমি দেখতে চাই কে কমেন্ট উত্তরটি জানাতে পারো। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের একটু পার্থক্য আছে, এখানে ধারাটির 15তম পদ কত, অর্থাৎ 15তম পদের মান কত সেটা বের করতে হবে। আর আগের প্রশ্নে কিন্তু বলেছিল যে 302তম কততম পদ 302 সেটা, মানে একটু ইনভার্স কিন্তু প্রশ্নটা। আশা করি তোমরা ধরতে পেরেছো কোথায় গ্যাপটা আছে। এখানে n এর মানটা দেওয়া আছে, আগের প্রশ্নে n এর মানটা বের করতে হয়েছে, অর্থাৎ n তম পদ a + n - 1 * d। এখানে n তম পদ বলতে 15তম পদ কত সেটা আমরা জানতে চাচ্ছি, অর্থাৎ 1 + 15 - 1 * d। ডিফারেন্স কত আছে এখানে 4 করে আছে। তাহলে 1 প্লাস এই 15 থেকে 1 বাদ দিলে 14, 14কে 4 দিয়ে গুণ করলে কিন্তু 4 14 কত হয়, হ্যাঁ 56 হয়, অর্থাৎ
1 আর 56 কত? 57। এই প্রশ্নের আনসার কিন্তু হবে 57। ওকে, যারা 57 কমেন্ট করেছো সবারই হয়েছে, ধন্যবাদ তোমাদের। দেখো, আমরা প্রথমে শিখলাম কততম পদ, তারপরে শিখলাম এনতম পদের মান। এখন কিন্তু আমরা শিখবো সমষ্টি, অর্থাৎ 29টি পদের সমষ্টি কত। এটার কিন্তু একটা ফর্মুলা কিন্তু ক্লাসের শুরুতে আমরা শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা তোমরা আগে একটু চেষ্টা করো, পরে আমি দেখিয়ে দিচ্ছি। একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু ভুল হবে আনসার। আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের। দেখো, এখানে কিন্তু সাম চাচ্ছে, অর্থাৎ সমষ্টি। কয়টা পদের সমষ্টি চাচ্ছে? 29টা পদের সমষ্টি। এটার জন্য আমাদের একটা সূত্র আছে, যে এস ধারা সেটাকে আমরা প্রকাশ করতে পারি n/2। এখানে একটা টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a, ওই যে n-1 ইন্টু ডি, আগের থেকে একটু পরিবর্তন হয়েছে। n এর মান কত এখানে? 29। তাহলে 2 এর মান কত? প্রথম পদ অর্থাৎ 11। এখানে হচ্ছে 29 - 1, আর ডি দেখো কত করে বাড়ছে এখানে, 7 7 7 অর্থাৎ 7। ডিফারেন্স কিন্তু 7। 29/2, এটা একটু ক্যালকুলেশন করি আমরা এখানে। তো 11 দুগুণে কত হয়? 22। আর আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, এটা প্লাস হবে, এখানে একটু ভুল হয়েছে, প্লাস 28-এর সাথে 7 গুণ করতে হবে, তাই তো? 28 × 7। আচ্ছা, এরপরে আমরা 29/2 এটাকে আমি একসাথে করে ফেলি। এটা যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি, এখানে কত হয়? আগে কিন্তু যোগের কাজ করা যাবে না, আগে গুণের কাজ করতে হবে তোমাকে। অলরেডি আমরা দেখলাম অনেকেই কিন্তু সঠিক উত্তর কমেন্ট করেছো। তাহলে এখানে দেখো, গুণ 22 গুণ হচ্ছে এটা 28 × 7, 7 দুগুণে 14, আচ্ছা 196 হবে। আমি যদি এটা কেটে দিই, তার মানে 11। এখন এই সবগুলো সংখ্যা আমার গুণ করতে হবে। তোমরা একটু গুণটা করো, সবাই রাপ করো খাতার মধ্যে। ও দুঃখিত, এখানে তো যোগ চিহ্ন, আমি এখানে একটু ভুল করছি, এখানে যোগ হবে, গুণ না, গুণ না, ওটা যোগ হবে। আর এটা আগে কাটা যাবে না, এটা পরে কাটতে হবে। এটা এইভাবেই রাখো, কারণ এটা তো ব্র্যাকেটের মধ্যে, তো কাজটা শেষ করে আসতে হবে। তোমরা একটু ক্যালকুলেশনটা আলাদাভাবে করো, এখানে একটু জাস্ট ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছে। এটা যোগ, এই যোগের কাজটা করে তারপরে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে এটা আনসারটা হবে 3161। যারা 3161 কমেন্ট করেছে সবার হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু ভালো মতো করে দিচ্ছি। তাহলে 29/2 ভিতরে কত হয় আমি দেখতেছি এখন, 22, আর এই 196 যদি যোগ, এখানে 22ই থাকবে, 11 হবে না।
অর্থাৎ 218। এটা যদি কেটে দিই আমরা তাহলে এখানে হবে 109। এটার সাথে এখন আমি যদি গুণ করি তাহলে তুমি দেখবা এই যে 3161 হবে। হ্যাঁ, যারা 3161 কমেন্ট করেছো সবার হয়েছে, সকলকে ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পেরেছো বিষয়টা। একবার আমি একটু রিপিট করতেছি, যখন সমষ্টি বলবে তখন এই সূত্রটা ব্যবহার করবা, n/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে ডিফারেন্স, আর n হচ্ছে 29 মান। জাস্ট সূত্র বসানোর পরে তুমি মানগুলো বসালে ইজিলি কিন্তু অঙ্কটা তুমি আনসার বের করতে পারবা। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটা গুণোত্তর ধারা প্রশ্ন আছে, যদিও এটা সমান্তর ধারার মাধ্যমেই সমাধান করা যাবে। তোমরা একটু খেয়াল করে দেখো তো কি আনসার হতে পারে। এখানে তৃতীয় পদ 20 আর ষষ্ঠ পদ 160 হলে প্রথম পদটি কত, এটা আমাদের বের করতে হবে। দেখো তো চেষ্টা করে পারো কিনা। প্রথমে পদকে মানটা ধরে দেন তুমি এটাকে মিলানোর চেষ্টা করো। আচ্ছা, এটা আনসার হবে হচ্ছে 5। কেন 5? কারণ তুমি যদি প্রথম পদকে 5 ধরো, যদি এটা গুণোত্তর ধারা যেহেতু সমহারে বাড়বে, তার মানে দ্বিতীয় পদটাকে আমি আনুমানিকভাবে ধরে নিচ্ছি 10, তৃতীয় পদ তাহলে আমি 20টা মেলাতে পারবো। ঠিক আছে, তাহলে আমার চতুর্থ পদ কত হবে 40, পঞ্চম পদ কত হবে 80, দেন ষষ্ঠ পদ 160। এই যে এই দুইটা টার্ম আমার কিন্তু মিলছে, এই জন্য আমার আনসার হবে 5। ঠিক আছে, তুমি যদি অন্য কোনোভাবে অন্য অপশন ধরে চেক করো 10, 12, 8, তাহলে কোনোভাবে তুমি তৃতীয় আর ষষ্ঠ পদ এইভাবে মেলাতে পারবা না। দেখবা তুমি সাপোজ ভাবতে পারো 12 কেন হলো না, 12-র পর তুমি তো কমপক্ষে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24 পরে হয়ে যাবে কি ধরো 48। তার মানে এটা কি হইলো, তৃতীয় পদ কিন্তু বলছে 20 হবে, তার মানে তোমার কিন্তু তৃতীয় পদ তুমি কোনোভাবে কি 20 বানাতে পারবা? যদি 12 তুমি প্রথম পদ নাও পারবা না, একইভাবে তুমি যদি 8 নাও তাও পারবা না, 10 নিলেও তুমি পারবা না, কিন্তু 5 নিলে তুমি এই জিনিসটা মেলাতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকবার আমি বলি, আসলে এটা আমরা অপশন টেস্ট করেছি। অপশনকে যদি আমি 5 যদি প্রথম পদ নেই, কারণ প্রশ্ন বলছে কি একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ অর্থাৎ 6তম পদ 160 হলে প্রথম পদটি কত, তুমি একমাত্র প্রথম পদ 5 নিলে তুমি এই দুইটা রাশি মেলাতে পারবা, অন্য কোনোভাবে পারবা না। আমরা এটা কোনো সূত্র ব্যবহার করিনি, জাস্ট ধারার নিয়মে আমরা করেছি। আচ্ছা, লগের একটা অঙ্ক আমরা এখন দেখতে পাচ্ছি। লগ, যদিও লগ, এটা লগ মনে হচ্ছে, তবে এটা আমাদের ধারার অঙ্ক। এই সব ধারার অঙ্কগুলো একটা জিনিস খেয়াল করো, ধরো এই উপরে কোনো পাওয়ার নেই, এটা 1 দিতে পারি। একটা জিনিস খেয়াল করো, 1, 2, 3 মিলছে না বিষয়টা? 1, 2, 3 বলছে 7টি পদের সমষ্টি কত, অর্থাৎ এই মানটা আসলে এরকম হবে। দেখো আমি একটু সাজায় দিচ্ছি, এটা একটা 1 দাও, 2 দাও, এটা 3 দাও। দেখো এইখানে আমি এটা জাস্ট তোমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে, যেহেতু 1, 2, 3 তাহলে এখানে 7, অর্থাৎ এই কয়টা পদের তারা সমষ্টি জানতে চাচ্ছে। 7টি পদ বললে লাস্ট যেটা হবে চলবে একটা 7 দিয়ে, অথবা 10 বললে এখানে 10 দিতাম, 16 বললে এখানে 16 দিতাম, 8 বললে এখানে 8 দিতাম। এইভাবে জিনিসটা মেলাতে হবে। এই একগুলো আমরা চাইলে শুরুতে নিয়ে আসতে পারি, যারা লগের নিয়মগুলো মনে আছে তোমাদের। তাহলে এটাকে আমি লিখতে পারি, ধরো 1টা আমি দিলাম, তাও 1 log a, তারপর আমি লিখতে পারি কিন্তু 2 log a, এই 3টা শুরুতে আমি লিখতে পারি 3 log a, তাহলে ডট 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 7 log a। এখন তুমি এই 1 + 2
প্লাস 3 ডট 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 প্লাস 7, এটা আমি কমন নিয়ে নিলাম। এটা কমন নিলে তুমি কিন্তু বাইরে এখন শুধু লগ এ রাখতে পারবা। যদি শুধু লগ এ রাখো, দেখো তো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি বের করার আবার নিয়ম কি? 1 প্লাস 7, নিচে কি 2 ইন্টু 7। এটা ওই যে ক্লাসের শুরুতে যে আমরা সমষ্টি সূত্র শিখলাম না, সেটা আমি এখানে ব্যবহার করছি। দেখো এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবা 8 হবে, 4 7 হবে 28, অর্থাৎ 28 লগ এ। এই লাইন থেকে এই লাইন হচ্ছে সমষ্টির সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। এখানে দেখো 7টা পদের সমষ্টি বের করছি, অর্থাৎ এই প্রশ্নের আনসার হবে 28 লগ এ। আচ্ছা, মনে করো এই অঙ্কটা তোমরা বুঝতে পারোনি, যারা একটু কম বুঝো আর কি, বা নতুন যদি কেউ থেকে থাকো, তোমরা এই পরের অঙ্কটা চেষ্টা করো। দেখো সেম রকমের অঙ্ক, দেখো তো এই অঙ্কটা মেলাতে পারো কিনা। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই আসলে 2 4 8 এগুলো পাশাপাশি হবে, একটু উপরে উঠে গেছে, লাইনটা এরকম হবে, লগ 2 লগ 4 লগ 8 ডট ডট ডট। দেখো এটা আমরা এখনো জানি না যে কি হবে, কয়টি পদ, 10টি পদের সমষ্টি লাগবে। এখন এটাকে একটু ক্যালকুলেশন করবো। এই দুই উপরে 1 দিয়ে দিই, এই 2 এর উপরে স্কোয়ার দিয়ে দিই, এই 2 এর উপরে কিউব দিই। এখন খেয়াল করো, এখানে আমি আনতে পারি লগ 2, এই 2 এর উপরে একটা 10 দিয়ে দিই, তাহলে কিন্তু প্রথম 10টা পদের সমষ্টি তুমি এখন বের করতে পারবা। দেখো তো পরবর্তী লাইনগুলো তুমি তো নিজেই লিখতে পারবা তোমরা এখন। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর কমেন্ট করেছো। দেখো এখন আমরা যদি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 এখানে 10 নিয়ে আসি, তাহলে এখানে কি হবে, লগ 2, যেহেতু লগ 2 এখানে আমাদের মোস্ট কমন, এটার সমষ্টি কি 1 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ইন্টু কিন্তু 10 লগ 2। এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবা এখানে তো কত হয়, 11 না, তাহলে 55 লগ 2। অনেকেই সঠিক উত্তর অলরেডি কমেন্ট করেছো। এই জিনিসগুলো জাস্ট এই লগ দেখলে তোমরা ভয় পাবা না, জাস্ট এইভাবে কনসেপ্টটা মেলানোর চেষ্টা করবা, পরীক্ষা কিন্তু হবে। আর পরীক্ষায় এই দুইটা প্রশ্নের বাইরে খুব একটা আসে না, যে দুইটা আমি করালাম। একটা হচ্ছে 7টা পদ থাকলে মনে রাখবা 28 যুক্ত যেটা সেটা আনসার হবে, আর যদি 10টা পদ থাকে তাহলে 55 যেটা সেটা আনসার হবে। এই দুইটা জিনিস মনে রাখলেও কিন্তু মেলাতে পারবা। আচ্ছা, এরপরে আমরা এখন সিরিজ, অর্থাৎ ওই যে পরবর্তী সংখ্যাটি কি হবে অথবা মিচিং সংখ্যা কোনটা, এই বিষয়গুলো আমরা একটু পড়বো। অর্থাৎ ধারা, যেটা বেসিক্যালি সিরিজ বা ধারা যেটাকে আমরা বলি। এই পর্যন্ত আমরা সমান্তর ধারার কিছু নিয়ম কানুন শিখলাম, এখন আমরা সিরিজগুলো একটু করব। আচ্ছা, তোমরা একটু নিজের আগে চেষ্টা করো, আমাকে একটু বলো 18 19 20 এই তিনটা প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে। সবাই একটু চেষ্টা করো।
অনেকেই আমি দেখতেছি উত্তর তোমরা কমেন্ট করেছো। আমরা পার্থক্যগুলো দেখি, আমি তোমরা তোমাদের মতো মেলাও। এখানে দেখো 1, এখানে 2, এখানে কত 4, তারপরে পার্থক্য আছে কত 8। তাহলে 8-এর পরে আসলে পার্থক্য কত হওয়া উচিত? আমরা দেখতেছি পার্থক্যগুলা পর্যায়ক্রমে 2 ধারা গুণাকারে আর কি বাড়ছে। 1 এখানে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে আসলে 16 হওয়া উচিত। অর্থাৎ 17-র সাথে তুমি যদি 16 যোগ করো, কারণ এই যে পার্থক্যটা 9 এবং 7, 17, এখানে পার্থক্য আছে 8, এইটার দ্বিগুণ যোগ হবে। অর্থাৎ 17 আর 16 যোগ করলে এটা হবে 33। যারা বুঝতেছো না তাদেরকে বোঝাচ্ছি আমি। তুমি একটু খেয়াল করে দেখো 1, 2, 4, 8, তারপরে 16। এখানে দেখো 4 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ 0.03 কে তুমি যদি 4 দিয়ে গুণ করো এটা হবে 0.12। আবার 0.12 কে তুমি যদি 4 দিয়ে গুণ করো এটা হবে 0.48। এখন 0.48 কে তুমি যদি 4 দিয়ে গুণ করো এটা হয়ে যাবে 1.92। ঠিক আছে। আর শেষেরটা এখানে আসলে 20 নম্বরের প্রশ্নে তোমরা একটু খেয়াল করলে দেখবা দুইটা ধারা আছে, অর্থাৎ 3 আর 6, দেন হচ্ছে 9, এইখানে একটা। এখানে একটু খেয়াল করে দেখো 3, 6, 9, অর্থাৎ 3 করে 3-এর গুণিতক 4, 5, 6, এখানে 1 করে বাড়ছে। তাহলে এই পরেরটা কিন্তু আমাদের চাই না, আমাদের এক্স্যাক্টলি 6-এর পরে কত এটা বের করতে হবে। তাহলে বলো তো 9-কে মানে 3-এর গুণিতক, অর্থাৎ পর্যায়ক্রমে 3 ধারা গুণ করা হয়েছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 করে বাড়ছে, এটা ভাবে রাখতে পারো 3। তাহলে 3, 6, 9, তারপরে 3 যোগ করলে কিন্তু হবে কত? খুবই সোজা, 12 হবে কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, অনেকেই অলরেডি সঠিক উত্তরটি কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদের। কোনো 18, 19, 20 এই তিনটার মধ্যে কেউ যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো, কোনোটার উত্তর আমাকে একটু কমেন্টে জানাও, সেটা আমি বুঝাবো। আশা করি সবার কারো কোনো প্রবলেম নেই। আমরা তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করতে চেষ্টা করি। আচ্ছা, এইখানে আরো অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি, আমরা প্রত্যেকটাই বুঝবো, আমরা পর্যায়ক্রমে চেষ্টা করি। আচ্ছা, তোমরা খেয়াল করো, দেখো 21 নম্বরে এটা আসলে বিজোড় সংখ্যার ঘন। দেখো এটা হচ্ছে 1-এর ঘন 1, ঠিক আছে। তারপরে 3-এর ঘন, অর্থাৎ 3-এর ঘন কত? 27। 3-এর ঘন বলতে 3-কে 3 বার গুণ করবা। 5-এর ঘন কত? 125। তারপরে দেখো 1, 3, 5, তবে অবশ্যই 7 হবে। তাহলে 7-এর ঘন কত? 7-এর ঘন কিন্তু 343। পরের প্রশ্নটা দেখি। তোমরা কোনোটা না বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানাবো, ওইটা নিয়ে আবার আলোচনা করব। আমি জাস্ট একটু আলোচনা করে যাই। এই ধারাটা দেখো, পরবর্তী ধারাটি কি হবে? 4, 6, 10, 18। দেখো এখানে পার্থক্য 2, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 8, তার মানে পার্থক্য দ্বিগুণ। তার মানে 8-এর পরে দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 18-এর সাথে 16 যোগ করলে 34। 23 নাম্বারটা দেখো, এটা হচ্ছে ফিবোনাক্কি ধারা। প্রথম দুই পদের যোগফল পরবর্তী পদ। 1 আর 2 3, 2 আর 3 5, 3 আর 5 8, 5 আর 8 13, 8 আর 13 21, 13 আর 21 34, 21 আর 34 55 হবে। 24 নাম্বারটা দেখো, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 6 যোগ করলে 17, 17-এর সাথে 12 যোগ করলে 29, 12-এর সাথে 24, অর্থাৎ প্রথমে দেখো 3, তারপর এখানে 6, এখানে 12, এখানে 24। তাহলে অবশ্যই 24-এর দ্বিগুণ 48। তাহলে 53-এর সাথে তুমি যদি 48 যোগ করো তাহলে কিন্তু এই প্রশ্নের আনসারটা তুমি পাবা। সেক্ষেত্রে এটা হবে কত? 101, অর্থাৎ 24-এর আনসার হবে কিন্তু 101। লুপ্ত সংখ্যাটি কত? এখানে দেখো 80-র সাথে 16 যোগ করো 96। এখন 96-র সাথে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে মাঝামাঝি, অর্থাৎ মাঝামাঝি 96-র সাথে 16 যোগ করলে কত হয়? 112। 112-এর সাথে 16 যোগ করলে 128। তাহলে কিন্তু মিলে যাচ্ছে বিষয়টা। অর্থাৎ এগুলো বের করবা কিভাবে? 128 থেকে 96 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 16 হবে পার্থক্য। তার মানে 96-র সাথে 16 যোগ করলে 112, 112-র সাথে 16 যোগ করলে 128, তার মানে 112 নিলে এটা মিলবে আমাদের।
এরপরে 26, 2 দিয়ে গুণ করে 1 যোগ আবার 1 বিয়োগ, 2 দুগুণী 4 আর 1 কত 5, 5 দুগুণী 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 দুগুণী 18 সাথে 1 যোগ করলে 19, 19 দুগুণী 38, 1 বিয়োগ করলে 37, 37 এর সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে অর্থাৎ 75। আর লাস্টেরটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে 2 বিয়োগ, অর্থাৎ 84 কে 2 দিয়ে ভাগ করলে 42 থেকে 2 বিয়োগ করলে 40, 40 সাথে 2 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 20, 20 থেকে 2 বাদ দিলে 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 থেকে 2 বাদ দিলে 7। মোটামুটি সবগুলো আমি আলোচনা করলাম, তোমরা এখন 1 মিনিট বা 2 মিনিট ভাববা, এরপরে কোনো নং যদি তোমরা বুঝতে না পারো সেটা কমেন্টে জানাবা, আর যদি সবগুলো বুঝে থাকো কমেন্টে ডান লিখে দিবা। আচ্ছা, 27 নাম্বারটা হয়তোবা বুঝতে পারোনি। 27-এ দেখো লাস্টেরটা, মানে 84 কে 2 দিয়ে ভাগ করলে দেখবা 42 হবে, এখান থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হয় 40। 40 কে 2 দিয়ে যদি ভাগ করো হবে 20, এখান থেকে 2 বিয়োগ করলে হবে কত 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, এখান থেকে 2 বিয়োগ করবে, তার মানে আনসার হচ্ছে 7। তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। এই লেকচারের উপরে আজকে রাত 10টায় এই গ্রুপে আমি একটি পরীক্ষা নিব, তোমরা পরীক্ষাটা সবাই অংশগ্রহণের চেষ্টা করবা। আর তোমাদের জন্য সামনে একটি সারপ্রাইজ আসতেছে, অন্যান্য সাবজেক্ট নিয়ে আমি দেখি পরীক্ষার ব্যবস্থা করতে পারি কিনা। পাশাপাশি যারা নতুন যদি কেউ থেকে থাকো, জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নিচ্ছ এরকম যদি কেউ থাকো, এখনও ম্যাথ কোর্স করনি আমার কাছে বা কোথাও পড়নি, যদি পড়তে চাও তাহলে লাস্ট ব্যাচে আসলে সর্বশেষ ব্যাচটাতে ভর্তি নিচ্ছি এখন, এর পরবর্তী তার কোনো ব্যাচে ভর্তি নিব না। তো যারা আসলে আগ্রহ আছে তারা আমার আইডিতে সরাসরি ইনবক্স করলে আমি বিস্তারিত জানাই দিব। আর যারা আমার আগে থেকে স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের যাবতীয় পড়াগুলো একটু রিভিশন করতে থাকো, কারণ পরীক্ষার মধ্যে না থাকলে, পড়ার মধ্যে না থাকলে ভুলে যাবে। এত দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে যদি শেষে ভুলে যাও তাহলে কিন্তু হলো না। তার মানে তোমরা নিয়মিত আসলে প্রত্যেকটা টপিক বা যেভাবে পরীক্ষা নিচ্ছে এগুলো প্র্যাকটিস করে নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করবা। পরীক্ষা আসলে খুব কম অংশগ্রহণ করো, এগুলো আসলে পরীক্ষা নেওয়ার আগ্রহ কিন্তু কমে যায় আমাদের। তোমরা এখানে 20 জন, 30 জন, 40 জন মাত্র পরীক্ষা দিচ্ছ, যেখানে পরীক্ষা দেওয়া উচিত হচ্ছে 5 থেকে 600 জন স্টুডেন্টের। যাই হোক, যারা ভালো প্রস্তুতি নিচ্ছ তারাই হয়তো পরীক্ষা দিচ্ছ, বাকিদের জন্য শুভকামনা, যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য শুভ কামনা। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। বিওপির এক্সাম আসলে বিওপি অথরিটি বলতে পারবে কবে হবে। করোনা এখনো দেশ থেকে চলে যায়নি, আজকেও 250 জনের মতো মানুষ মারা গেছে, এগুলো খেয়াল রাখতে হবে। মানুষ মৃত্যু হার না কমা পর্যন্ত আসলে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, এবং ভ্যাকসিনাইজেশন করার আগ পর্যন্ত সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ভ্যাকসিন নিয়ে নাও। যত দ্রুত তোমরা ভ্যাকসিন সবাই গ্রহণ করবা তত দ্রুতই কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান খুলবে। ঠিক আছে, বিওপির পরীক্ষা আসলে অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই হবে এরকম না, দেরি হবে, অপেক্ষা করো, প্রস্তুতি নিতে থাকো তোমরা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।